হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা আজ থেকে শুরু করছি আবার এমসিকিউ প্র্যাকটিস সেট, এবং বিশেষ করে যারা রেলওয়ের ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই উপকারী হবে। তো তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটটা শুরু হয়েছে এবং এই প্র্যাকটিস সেটের সময় হচ্ছে সকাল 10টা থেকে, ঠিক আছে, 10 AM থেকে। তোমরা একটু রুটিনটা দেখে নাও। তোমাদের যে ক্লাস রুটিন সেটা হচ্ছে, আমার ক্লাস যেটা সেটা হচ্ছে সকাল 10টা থেকে, ঠিক আছে, সকাল 10টা থেকে। বাকি স্যারেদের যেমন রুটিন ছিল তেমন রুটিন তারা ফলো করবেন। আমার ক্লাসটা সকাল 10টা থেকে তোমরা পাবে। আজকে প্রথম ক্লাস, সেই জন্যে আজকে তাহলে আমরা স্টার্ট করছি সেই হিসাবে, ঠিক আছে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে নোটিফিকেশন পাওয়ার জন্য, যেখানে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো একই জায়গায় তোমরা পাবে। তো চলো, আমাদের যে রেলওয়ে স্পেশাল ক্লাস আজকে, বিশেষ করে আজকে নয়, এই ক্লাসগুলোতে আমি ম্যাক্সিমামটাই 90%, 80 থেকে 90% প্রশ্নই কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রশ্ন, এটা মাথায় রাখবে। তো রেলওয়ে পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে তোমাদের জন্য। তো চলো আমরা শুরু করছি, একটা একটা করে এমসিকিউ আমরা সলভ করব, সেগুলোর ব্যাখ্যা করব। তো চলো, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক? নিচের কোনটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক? ওয়াট, ক্যালোরি, কিলোওয়াট ঘন্টা, জুল। নিচের কোনটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক? বলো। সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এটাকে বলি কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে কি? কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে একটা যন্ত্র যার ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট। একটা যন্ত্র যার ক্ষমতা 1 কিলোওয়াট বা 1000 ওয়াট, সেটা তোমার 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে চললে 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ শক্তির অপচয় হয় তাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটা যদি আমরা জুল হিসাবে করি তাহলে সেটা হচ্ছে 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা, তার মানে 3.6 ইন্টু 10⁶, ঠিক আছে, 10⁶ জুল। বা আমি এখানে ইংরাজিতেও লিখে দিচ্ছি, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। এবং এটাকে আমরা বলি বিওটি ইউনিট, অর্থাৎ বিওটি মানে বোর্ড অফ ট্রেড, বাণিজ্যিক একক, বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়, ঠিক আছে। আমাদের বাড়িতে যে মিটার বিদ্যুতের বিল মাপে সে কিন্তু বিওটি ইউনিটে মাপে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, বলো কোনটি প্রাণীর আচার আচরণ গবেষণার সঙ্গে সম্পর্কিত? প্রাণীর আচার আচরণ এবং গবেষণার সঙ্গে সম্পর্কিত কোনটি? ইথিওলজি, এনথোলজি, এন্টোমোলজি, ইথোলজি, ঠিক আছে। এটা আমরা ইথোলজিও বলতে পারি, হস্যই করে দিলাম, ঠিক আছে। তো বলো, কোনটি প্রাণীর আচার আচরণ নিয়ে গবেষণা, বা কোন শাখায় প্রাণীর আচার আচরণ নিয়ে গবেষণা করা হয়? কোন শাখায় প্রাণীর আচার আচরণ নিয়ে গবেষণা করা হয়?
এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে ইথোলজি। ইথোলজি হচ্ছে এমন একটা শাখা যে শাখায় প্রাণীদের আচার আচরণ নিয়ে আমরা গবেষণা করি। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ইথোলজি, প্রাণীদের আচার আচরণ সংক্রান্ত বিজ্ঞান। আর এন্টোমোলজি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এন্টোমোলজি, এই এন্টোমোলজিটা কি? এন্টোমোলজি হচ্ছে কীট পতঙ্গ নিয়ে গবেষণা, কীট পতঙ্গ, পোকামাকড় ইত্যাদি নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে এন্টোমোলজি। ইটিওলজিটা কি? ইটিওলজিটা হচ্ছে রোগের কারণ সম্পর্কিত পড়াশোনা। আর এনথোলজি হচ্ছে সাংস্কৃতিক তুলনামূলক গবেষণা। ঠিক আছে? তো এই যে লজি, বিভিন্ন রকমের যে গবেষণা রয়েছে যা বা পড়াশোনা, তাদের শেষে সাধারণত লজি যুক্ত করা হয়। লজি শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন। লজি শব্দের অর্থ কি? লজি শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন। ঠিক আছে? তো লজিগুলো একটু পড়বে, এখানে অনেক রকমের অধ্যয়ন কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3, বলো গ্যালিলিও গ্যালিলিকে আমরা কি বলি? গ্যালিলিও গ্যালিলি, গ্যালিলিও গ্যালিলির নাম শোনেনি এরকম মানুষ নেই আধুনিক মানে বিজ্ঞানের ইতিহাসে। তার অবদান অনস্বীকার্য। তিনি, বলো তাকে আমরা কি বলি? আধুনিক বিজ্ঞানের জনক, তাপগতিবিদ্যার জনক, পরিবেশ বিজ্ঞানের জনক, ব্যাকটেরিয়ার জনক। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ্যালিলিও গ্যালিলি হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক। তিনি কিন্তু আধুনিক বিজ্ঞানের জনক। ঠিক আছে? তাপগতিবিদ্যা বা এই সমস্ত কিছু নয়। ঠিক আছে? তো গ্যালিলিও গ্যালিলি তিনি প্রথম কি আবিষ্কার করেছিলেন? প্রথম গতি, মহাকর্ষ এবং টেলিস্কোপের উন্নতি করেছিলেন, কিন্তু সূত্র টুত্র পরে নিউটন দিয়েছিলেন, কিন্তু গ্যালিলিও প্রথমে এগুলো আইডিয়া করেছিলেন এবং তিনি বলেছিলেন। ঠিক আছে? এবং তিনি 1609 সালে তিনি প্রথম কার্যকর টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, ফার্স্ট টেলিস্কোপ, যেটা দিয়ে মহাকাশের জিনিসপত্র দেখা যায়। এবং তার এই সমস্ত কর্মকাণ্ড পরীক্ষা পরবর্তীতে নিউটনের গতিসূত্রের ভিত্তি স্থাপন করেছিল। মানে গ্যালিলিওর যে কাজ, সেই কাজগুলোই কিন্তু পরবর্তীতে আইজ্যাক নিউটন ব্যবহার করে তার গতিসূত্র দিয়েছিলেন, যেগুলোকে আমরা বলি নিউটনের গতিসূত্র। আইজ্যাক নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেই কাজটাও কিন্তু গ্যালিলিওর কাছ থেকে অনুপ্রাণিত হওয়া। তাই আমরা আধুনিক বিজ্ঞানের শুরু বলতে পারি, আধুনিক বিজ্ঞানের শুরু গ্যালিলিও থেকে আমরা বলতে পারি। ওকে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোনটিকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে গণ্য করা হয় না? নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে গণ্য করা হয় না কোনটা? সৌরশক্তি, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ। নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে গণ্য করা হয় না কোনটা? নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে গণ্য করা হয় না? সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তিকে আমরা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে গণ্য করতে পারি না, কারণ পারমাণবিক শক্তি হচ্ছে তোমার প্রকৃতি থেকে পাওয়া যায় না, এটা পরিবেশ দূষণ ঘটায়। নবায়নযোগ্য মানে বারবার যেগুলো ব্যবহার করা হয়, এগুলো বারবার ব্যবহার করা হয় না। পরিবেশ দূষণ ঘটায়, কারণ এটা প্রচন্ড তেজস্ক্রিয়। ঠিক আছে? অপরদিকে সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ
এরা সবকিছুই কিন্তু নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, বিশেষ করে ফিশন প্রক্রিয়া অর্থাৎ পারমাণবিক যে বিভাজন প্রক্রিয়া সেটা কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। ঠিক আছে, আর বলতো পারমাণবিক শক্তিতে আমরা উৎপাদনের জন্য ইউরেনিয়ামের কোন আইসোটোপকে ব্যবহার করি? পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য আমরা ইউরেনিয়ামের 235 আর 92 235-92 আইসোটোপটা কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক আছে, 235-92। কোশ্চেন নাম্বার 5 বলো, জিপিআরএস জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস এর পূর্ণরূপ কি, যেটা অ্যাকচুয়ালি তোমার যাদের কাছে পুরানো মোবাইল 3G বা 2G সেখানে ইন্টারনেটের জন্য এক ধরনের ব্যবস্থা জিপিআরএস সিস্টেম। ঠিক আছে, জিপিআরএস সিস্টেম আগে ব্যবহার করো, তো এখন আর হয় না, এখন জিপিএস ব্যবহার করা হয়। মোবাইলে আগে ইন্টারনেট সংযোগের জন্য জিপিআরএস লাগতো, পজিশন বোঝার জন্য, অবস্থান বোঝার জন্য বা বিভিন্ন কাজের জন্য আগে জিপিআরএস ব্যবহার করা হতো। তো সেই জিপিআরএস এর পূর্ণ কথা কি, পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ঠিক আছে, এটা কোথায় ব্যবহার হয়? 3G এবং 2G যে মোবাইলগুলো রয়েছে বা ওই যে নেটওয়ার্ক, সেখানে তোমার প্যাকেট ভিত্তিক ডাটা সার্ভিস, অর্থাৎ ডাটা মানে ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট, যেটা তোমার প্যাকেট ভিত্তিক হবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকবে। যেমন এখনকার মোবাইলে আনলিমিটেড হয়ে গেছে অনেক, সেই সময় ওরকম প্যাকেট ভিত্তিক ব্যবহার করা হতো। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6-এ আমরা চলে আসছি। কোনটি পিএইচ নির্ধারণের জন্য ব্যবহার করি? কোন দ্রবণ, সেটা অ্যাসিড না ক্ষার, সেটা কি লবণ নাকি অন্য কিছু, সেটা অম্ল নাকি, এটা মাপার জন্য আমরা পিএইচ ব্যবহার করি। তো পিএইচ নির্ধারণের জন্য আমরা সাধারণত কোনটা ব্যবহার করি? পিএইচ নির্ধারণের জন্য আমরা সাধারণত কোনটা ব্যবহার করি বলো? কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে লিটমাস পেপার। পিএইচ নির্ধারণের জন্য আমরা লিটমাস পেপার ব্যবহার করে থাকি। ঠিক আছে, অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ধারণের জন্য লিটমাস পেপার অনেক রকমের হয়, তাদের রং দেখে আমরা পিএইচ মাপতে পারি। ঠিক আছে, আর নর্মাল লিটমাস পেপার অ্যাসিড ক্ষার নির্দেশক হিসেবেও কাজ করে। নীল লিটমাস অ্যাসিডে লাল হয়ে যায়, লাল লিটমাস ক্ষারে নীল হয়ে যায়, কিন্তু লিটমাস পেপার পিএইচ নির্ধারণ করতেও সাহায্য করে। বাকি যারা রয়েছে ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, এগুলো সবই কিন্তু নির্দেশক, অ্যাসিড ক্ষার নির্দেশক হিসেবে কাজ করে। ঠিক আছে, অ্যাসিড বেস ইন্ডিকেটর বলা হয়, অ্যাসিড বেস ইন্ডিকেটর বলা হয়। বোঝা গেছে, অ্যাসিড ক্ষার নির্দেশক বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 7, কার্বন মনোঅক্সাইড কেন বায়ু দূষণকারী? কার্বন মনোঅক্সাইড কেন বায়ু দূষণকারী? রক্তের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে, কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, রক্তে অক্সিজেন বহনের ক্ষমতাকে হ্রাস করে,
যানবাহনের ধোঁয়ায় উপস্থিত থাকে। কার্বন মনোঅক্সাইড কেন বায়ু দূষণকারী? বলো, কার্বন মনোঅক্সাইড বায়ু দূষণকারী কেন, বা কেন আমরা এটাকে দূষিত পদার্থ বলি? সঠিক উত্তর হচ্ছে কারণ এটা রক্তে অক্সিজেন বহনের ক্ষমতাকে কমিয়ে দেয়। ঠিক আছে, এটা আমাদের রক্তে অক্সিজেন বহনের ক্ষমতাকে কমিয়ে দেয়। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কারণ কার্বন মনোক্সাইড যখন আমাদের হিমোগ্লোবিনের সাথে মেশে, আমাদের রক্তে যখন হিমোগ্লোবিনের সাথে মেশে, তখন এটা কি তৈরি করে? কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যার ফলে আমাদের রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়। আমাদের রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা যদি কমে যায়, কারণ কার্বক্সি হিমোগ্লোবিন হলে এখানে অক্সিজেন আর যুক্ত হতে পারে না, ফলে হিমোগ্লোবিন আর অক্সিজেন পরিবহন করতে পারে না, ফলে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি, বলো দেখি। সুপার কম্পিউটার মানে সেই সমস্ত কম্পিউটার যেগুলো অত্যন্ত দ্রুত, অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত দ্রুততার সাথে হিউজ পরিমাণ ক্যালকুলেশনস করতে পারে। প্রচুর শক্তিশালী কম্পিউটার, যাদেরকে আমরা বলি সুপার কম্পিউটার। তো ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000, PARAM, পারম 8000। ঠিক আছে, এটা ভারতের প্রথম সুপার কম্পিউটার, যেটা 1991 সালে CDAC দ্বারা তৈরি হয়েছিল। ঠিক আছে, প্রথম এটা কিন্তু সুপার কম্পিউটার। বুঝতে পেরেছো? সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 9। নিচের কোনটি হাড়ের ক্ষয়জনিত রোগ? নিচের কোনটি হাড়ের ক্ষয়জনিত রোগ? অ্যাসিডোসিস, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, হাইপোক্যালসেমিয়া। নিচের কোনটি হাড়ের ক্ষয়জনিত রোগ? অনেক সময় দেখবে বয়স হয়ে গেলে হাড়ের ক্ষয় শুরু হয়, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আর মহিলাদের জন্য এটা বেশি দেখা দেয় যে হাড়ের ক্ষয় হচ্ছে। তো হাড়ের ক্ষয়জনিত যে রোগ, সেটার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অস্টিওপোরোসিস। ঠিক আছে, এটা হাড়ের ক্ষয়জনিত রোগ। কি অস্টিওপোরোসিস কখন হয়? যখন হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়ের ডেনসিটি যখন কমে যায়, তখন এই অস্টিওপোরোসিস রোগটা কিন্তু হতে পারে। এটা কাদের মধ্যে দেখা যায়? বিশেষ করে যারা বৃদ্ধ এবং মহিলা, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা আমরা বেশি করে দেখতে পাই। বোঝা গেছে? অস্টিওপোরোসিস। ওকে, আচ্ছা, তোমরা যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো,
বা রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করেছো, কারণ রেলওয়ে পরীক্ষা এই ইয়ারেই কিন্তু শেষের দিকে হবে, এবং ব্যাপকভাবে যদি তোমরা না পড়াশোনা করো, একটা সংগঠিত একটা সুসংবদ্ধভাবে যদি একটা পড়াশোনা না করো, একটা নির্দিষ্ট নিয়ম মেনে, একটা নির্দিষ্ট রুটিন মেনে যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু রেলওয়ে পরীক্ষায় তো সাকসেস পাওয়া খুব কষ্টের ব্যাপার। তো যার জন্য তোমাদের জন্য যে ব্যাচ রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2025। এখানে তোমরা দুটো পরীক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপারেশন নিতে পারবে। যারা রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন নিতে চাও, রেলওয়ে গ্রুপ ডি, অথবা যাদের লক্ষ্য এনটিপিসি, তাদের জন্য এনটিপিসির রয়েছে। ঠিক আছে, তো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এখানে একদম ধরে ধরে একদম প্রথম থেকে জিরো থেকে শুরু করা হবে, এবং রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ শেষে তোমাদের সলভ করানো হবে। প্রত্যেকটা বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাবে, বিশেষ করে সায়েন্সের, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং যা আছে সব কিছুই পাবে। সোম থেকে শনি প্রত্যেক দিন তোমরা লাইভ ক্লাস পাবে, এবং প্রত্যেকটা ক্লাসে যা পড়ানো হবে, যা শেখানো হবে, যা লেখানো হবে সব কিছু তোমরা পিডিএফ আকারে পাবে, এবং এটা লাইভ ক্লাস হবে। আর যারা সময় মতো লাইভ ক্লাস করতে পারবে না, তারা পরে রেকর্ড দেখে নিতে পারবে। ঠিক আছে, কোন কোন সাবজেক্ট? জিকে, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। রেলে গ্রুপ ডি বা এনটিপিসিতে যদি জেনারেল সায়েন্সে দুর্বল থাকো, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আর ম্যাথ এবং রিজনিং এইগুলো সমস্ত করানো হবে, থিওরি করানো হবে, তারপরে এমসিকিউ করানো হবে, এবং রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ তোমাদের কিন্তু সলভ করানো হবে। ব্যাচের ভ্যালিডিটি 12 মাস আর ডিউরেশন 5 মাস, অর্থাৎ 5 মাস তোমাদের ক্লাস হবে, আর 12 মাস ধরে তোমরা সেই ক্লাসগুলো চর্চা করতে পারবে। ঠিক আছে, তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই TWS যে অ্যাপ রয়েছে প্লে স্টোর, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করে পেইড ব্যাচে সেকশনে গিয়ে দেখবে যে ফাউন্ডেশন 2025 ব্যাচ তোমরা রয়েছে, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। ঠিক আছে, তো আমরা চলে আসছি পরের কোশ্চেন, এবং কোশ্চেন নাম্বার 10। কোন উপাদান ধাতব এবং অধাতু উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করে? ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য প্রদর্শন করে কোন উপাদান? সালফার, সিলিকন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। কোন উপাদান ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য প্রদর্শন করে? বলো। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সিলিকন। দেখো, সালফার এটা সর্বদাই অধাতু, সালফার হচ্ছে সর্বদাই অধাতু। সিলিকন এটাকে আমরা বলি অর্ধ পরিবাহী, মানে এর মধ্যে কিছুটা ধাতব ধর্ম, কিছুটা অধাতব ধর্ম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরা তো ধাতু। সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, আর ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাই না? আর এটা হচ্ছে ক্ষার ধাতু, তো এটা পড়বে। তো সিলিকন হচ্ছে একটা উপধাতু যেটা ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য প্রদর্শন করে। এটা অর্ধপরিবাহী শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, ট্রানজিস্টর তৈরিতে, ট্রানজিস্টর, তারপরে ডায়োড ইত্যাদি তৈরিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বোঝা গেছে? পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 11। কোন গ্যাস চিপসের প্যাকেটে ভর্তি করা হয়?
চিপস তোমরা সবাই খাও, চিপসের প্যাকেটের মধ্যে এক ধরনের গ্যাস থাকে, যে গ্যাসটা কি করে, চিপসকে মুচমুচে রাখে, চিপসকে শক্ত রাখে, নরম হতে দেয় না, এই সমস্ত কাজগুলো করে। সেই গ্যাসটার নাম কি? চিপসের প্যাকেটে আমরা যে গ্যাসটা দিয়ে রাখি সেই গ্যাসটার নাম কি? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস চিপসের প্যাকেটে ভর্তি করা হয় যাতে অক্সিডেশন না হয় বা জারণ না হয়। ঠিক আছে, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, কারণ জারণ হলে খাবার নষ্ট হয়ে যেতে পারে, তো অক্সিডেশন রোধ করার জন্যে, এবং চিপসকে মুচমুচে রাখার জন্যে, কারণ চিপস তো মুচমুচে হয়, চিপস যদি নরম হয়ে যায় তাহলে সেটা তো কেউ খাবে না। তো নাইট্রোজেন গ্যাস এই কাজগুলোই করে, যার জন্য চিপসের প্যাকেটে আমরা নাইট্রোজেন গ্যাস ভরে রাখি। ওকে, পরের কোশ্চেন। মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি কোনটি? মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি কোনটি? অন্ত্র, ডায়াফ্রাম, যকৃৎ, বৃক্ক। মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি কোনটি? মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, আমাদের বুকের পর্দা, বুকের যে পাঁজরে থাকে ডায়াফ্রাম পর্দা, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যে পেশিটা ওঠানামা করছে সেটা হচ্ছে ডায়াফ্রাম পর্দা, এটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি। ঠিক আছে, হয়েছে? ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 13। সিস্টোলিক রক্তচাপ কিসের পরিমাপ? রক্তচাপ দু ধরনের হয়, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে যখন সংকুচিত হয়, আর ডায়াস্টোলিক মানে যখন প্রসারিত হয়। সিস্টোলিক প্রেসার সাধারণত কত হয়? 120, ডায়াস্টোলিক প্রেসার 80। ওই জন্য রক্তচাপ বলে 80/120 mm। তার মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার একসঙ্গে দেখা হয়। তো সিস্টোলিক মানে কি? অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন, নাকি অলিন্দের প্রশমন, নাকি নিলয়ের প্রশমন? সিস্টোলিক প্রেসার অ্যাকচুয়ালি নিলয়ের যে সংকোচন হয় সেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেসার। ঠিক আছে, সো 13, কোশ্চেন নাম্বার 13 হচ্ছে সঠিক উত্তর। নিলয় সংকুচিত হয় তাই আমরা বলি সিস্টোলিক প্রেসার। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 14। নিচের কোনটি দাঁতের টুথপেস্টের উপাদান নয়? অর্থাৎ আমরা যে টুথপেস্ট ব্যবহার করি যেটা দাঁতের পরিষ্কার করে, তো কোনটি ব্যবহার করা হয় না? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে?
দাঁতের টুথপেস্ট আমরা যেটা ব্যবহার করি না সেটা হচ্ছে তৈলাক্ত পদার্থ, তেল জাতীয় পদার্থ, ফ্যাট। তৈলাক্ত পদার্থ মানে ফ্যাট, ফ্যাট জাতীয় পদার্থ আমরা ব্যবহার করি না। বাকি ক্ষারক, ফ্লুরাইড এবং সারফ্যাক্ট্যান্ট ব্যবহার করা হয়। সারফ্যাক্ট্যান্ট ফেনা তৈরি করে, ঠিক আছে। তো তৈলাক্ত পদার্থ হিসাবে লুব্রিকেটিং অয়েল হিসাবে তৈরি করা হয়, লুব্রিকেটিং অয়েলে ব্যবহার করা হয়, কিন্তু টুথপেস্টে নয়। ফ্লুরাইড কি করে? ফ্লুরাইড দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। ফ্লুরাইড কি করে তাহলে? ফ্লুরাইড দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। এই যে সারফ্যাক্ট্যান্ট, এটা কি করে? এটা টুথপেস্টের ফেনা তৈরি করতে সাহায্য করে। আমরা যে দাঁত মাজার সময় যে ফেনা তৈরি হয় সেটা সারফ্যাক্ট্যান্ট। এটা কি করে? দাঁতের ফাঁকে ফাঁকে পরিষ্কার করতে সাহায্য করে। দাঁতের ফাঁকে ফাঁকে ফেনাগুলো ঢুকে ফেনাগুলো পরিষ্কার করে, ঠিক আছে। আর যে ক্ষারক যেটা ব্যবহার করা হয়, এটা দাঁতের যে প্লাক, দাঁতের যে দাগ বা দাঁতের কঠিন কোনো পদার্থ যেগুলো জমে থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। তাহলে ক্ষারক, ফ্লুরাইড এবং সারফ্যাক্ট্যান্ট এগুলো আমরা দাঁতের টুথপেস্টে ব্যবহার করতে পারি, কিন্তু তৈলাক্ত পদার্থ এগুলো কিন্তু টুথপেস্টে ব্যবহার করা হয় না। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 15, কোন বিজ্ঞান শাখাটি মানবদেহের প্রজনন, বিকাশ এবং তার ভিন্নতাকে অধ্যয়ন করে? প্রজনন, তার বিকাশ এবং ভিন্ন ভিন্ন কেস বা ভিন্ন ভিন্ন পরিস্থিতিকে পড়াশোনা করাকে কি বলা হয়? সাইটোলজি, ফিজিওলজি, জেনেটিক্স, এমব্রায়োলজি। তো এটা হচ্ছে, দেখো, মানবদেহের প্রজনন এবং বিকাশ মানে হচ্ছে ভ্রূণতত্ত্ব। তো ভ্রূণতত্ত্ব নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় এমব্রায়োলজি, ঠিক আছে। ভ্রূণতত্ত্ব নিয়ে যে পড়াশোনা তাকে বলা হচ্ছে এমব্রায়োলজি। এটা জীববিজ্ঞানের একটি শাখা যেখানে ভ্রূণের বিকাশ, গ্যামেট তৈরি, নিষেক এবং ভ্রূণের বৃদ্ধি সম্পর্কে আমরা আলোচনা করি। বাকি যে শাখাগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরাও জানো, যেমন হচ্ছে সাইটোলজি মানে কোষ সংক্রান্ত পড়াশোনা, কোষ সংক্রান্ত। ফিজিওলজি মানে শারীরবিদ্যা, দেহের শরীর সম্পর্কে পড়াশোনা। জেনেটিক্স, জেনেটিক্স মানে তোমার বংশগতি সম্পর্কিত পড়াশোনা। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি সব জানি, কিন্তু এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব এটা আমাদের বোঝা গেছে? ভ্রূণতত্ত্ব নিয়ে পড়াশোনা, একে বলা হয় এমব্রায়োলজি। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 16, নিচের কোন রোগটির গবেষণায় হিট শক প্রোটিন 90 অর্থাৎ HSP90 নতুনভাবে আবিষ্কার হয়েছে? কোন রোগটা গবেষণা করতে করতে ওই প্রোটিনটা আবিষ্কার হয়েছে? বলো দেখি। কোন রোগটি নিয়ে গবেষণা করতে করতে HSP90 হিট শক প্রোটিন 90 নতুনভাবে আবিষ্কার হয়েছে? বলো। কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া। হিট শক প্রোটিন HSP90 এটা ম্যালেরিয়া রোগের গবেষণায় নূতনভাবে আবিষ্কার হয়েছে। কি হয়েছে? এটা কোথায় আবিষ্কার হয়েছে? এটা 2014 সালে জেনেভা বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু আবিষ্কার হয়েছে।
এটা কি করে? কোষের স্ট্রেস প্রতিরোধ করে এবং ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করে। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কে? কোন প্রোটোজোয়া দায়ী? প্লাজমোডিয়াম। তো এই যে প্লাজমোডিয়াম প্রজাতির পরজীবী বা প্রোটোজোয়া এই প্রোটিনের উপরে নির্ভরশীল। এই প্রোটিনকে ব্লক করে দিলে এই যে প্লাজমোডিয়াম তারা আর বাড়তে পারে না। বুঝতে পেরেছো? তাহলে ম্যালেরিয়া রোগের যে জীবাণু প্লাজমোডিয়াম, সেই প্লাজমোডিয়াম এই প্রোটিনটার উপরে নির্ভর করে। এই প্রোটিনটা যদি না থাকে তাহলে প্লাজমোডিয়াম মারা যাবে। তাহলে ওই প্রোটিনটাকে যদি আমরা কোনোভাবে ব্লক করতে পারি তাহলে ম্যালেরিয়ার যে প্লাজমোডিয়াম সেটা কিন্তু মারা যাবে। ঠিক আছে? তো এইটা ম্যালেরিয়া রোগের গবেষণায় এই প্রোটিনটা প্রথম কিন্তু আবিষ্কার হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 17, মহাকর্ষীয় তরঙ্গ প্রথম কবে শনাক্ত করা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মহাকর্ষীয় তরঙ্গ বলো দেখি। মহাকর্ষ তরঙ্গ প্রথম কবে শনাক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে 2016 সালে। এবং এই কোশ্চেনটাও 2016 সালেরই কোশ্চেন, এপ্রিল মাসের কোশ্চেন। এপ্রিল মাসে পরীক্ষা হয়েছিল। আর তার ঠিক ফেব্রুয়ারি মাস, 2 মাস আগে, মানে 2016 সালে 11ই ফেব্রুয়ারি লাইগো ল্যাবরেটরিতে প্রথম মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার হয়েছিল, মানে লাইগো ডিটেক্টর ওখানে প্রথম আবিষ্কার হয়েছিল। ঠিক আছে? এবং এটার ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন 1916 সালে সাধারণ আপেক্ষিকতার তত্ত্বে। এখানে কি বলা হয়েছিল? দুটি ব্ল্যাক হোলের একত্রীকরণের ফলে তরঙ্গ শনাক্ত করা হয়েছিল এবং পরবর্তীতে 2017 সালে নোবেল দেওয়া হয়েছিল এই পুরস্কারের জন্য। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18, কোন ব্যাকটেরিয়া কৃষিক্ষেত্রে নাইট্রোজেনকে নির্দিষ্ট করে? কোন ব্যাকটেরিয়া কৃষিক্ষেত্রে নাইট্রোজেন স্থিরীকরণ করে? এটা প্রত্যেকের জানা কোশ্চেন যে কৃষিক্ষেত্রে নাইট্রোজেন স্থিরকরণ করতে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এরা শিম্বগোত্রীয় উদ্ভিদ যেগুলো রয়েছে, শিম্বগোত্রীয় উদ্ভিদের শিকড়ে বসবাস করে এবং নাইট্রোজেন স্থিরকরণে সাহায্য করে। এরা কি করে? নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়ায় রূপান্তর করে মাটিতে মেশায় এবং মাটি থেকে অ্যামোনিয়া আকারে উদ্ভিদ সেই নাইট্রোজেন গ্রহণ করে, কারণ অ্যামোনিয়া এক প্রকারের সার বলতে পারো। তো সেই সার হিসাবে উদ্ভিদেরা কিন্তু গ্রহণ করে। বোঝা গেছে? তাহলে শিম্বগোত্রী উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটির বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত, নাইট্রেট বা অ্যামোনিয়াতে রূপান্তর করে মাটিতে মেশায়। ঠিক আছে? মাটির উর্বরতা বৃদ্ধি করে। কি করে? মাটির উর্বরতাকে বৃদ্ধি করে। বোঝা গেছে? পরের কোশ্চেন বলো, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ? নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ? কত হচ্ছে বলো? 18, এটা হচ্ছে 19। বলো কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ? বরফ গলে জল হওয়া, লোহায় মরিচা পড়া, লবণ জলে দ্রবীভূত হওয়া, জল ফুটে বাষ্প হওয়া। জারণ বিজারণ হবে এটা। ঠিক আছে? এটা বর্গীর জয় আকার হবে। জারণ বিজারণ প্রক্রিয়ার উদাহরণ কোনটি? বলো।
এখানে সঠিক উত্তর হচ্ছে লোহাই মরিচা পড়া। লোহাই মরিচা পড়া একটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ, যেখানে কি হয়, লোহা এবং অক্সিজেনের সংস্পর্শে, জলীয় বাষ্পের সংস্পর্শে লোহার অক্সাইড তৈরি। রাসায়নিক সমীকরণ দেখো, লোহা প্লাস অক্সিজেন প্লাস জল কি তৈরি হচ্ছে, Fe2O3 এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, তো লোহাই মরিচা পড়া জারণ বিজারণ বিক্রিয়া। এবং এখানে লোহার মরিচা পড়া আটকানোর জন্য লোহার উপরে অনেক সময় জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে বলা হয় জিঙ্ক লেপন। ওকে ওকে কোশ্চেন নাম্বার 20, মানবদেহের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? মানুষের দেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা, এটা নোট করে রাখবে। আর লোহিত রক্তকণিকা ধ্বংস হচ্ছে প্লীহা, এবং লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে বিলিরুবিন তৈরি করে। কি তৈরি করে? লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে বিলিরুবিন তৈরি করে। বোঝা গেছে? বিলিরুবিন তৈরি করে। তো আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। আচ্ছা, প্লীহায় যেহেতু ধ্বংস হয়, এই জন্য বলা হয় রক্তের সমাধিস্থল। রক্তের সমাধিস্থল হিসাবে বলা হচ্ছে প্লীহা। কারণ লোহিত রক্তকণিকা বলো বা যে কোনো রক্তকণিকা, তারা প্লীহাতে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। তাই প্লীহাকে আমরা বলি রক্তের সমাধিস্থল। আর প্লীহায় ধ্বংস হয়ে কি তৈরি করে? প্লীহায় ধ্বংস হয়ে বিলিরুবিন তৈরি করে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 21, কোন গ্রহে একদিন আমাদের পৃথিবীর হিসাবে 1 বছরের থেকেও বড়? কোন গ্রহের একদিন পৃথিবীতে 1 বছরের থেকেও বড়? বলো, কোন গ্রহের একদিন পৃথিবীতে 1 বছরের থেকেও বড়? তো সঠিক উত্তর হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহে একদিন মানে হচ্ছে পৃথিবীর হিসাবে 243 দিন। আর শুক্র গ্রহের 1 বছর পৃথিবীর হিসাবে 225 দিন। মানে 225 দিনে পাক খায়, কিন্তু নিজের অক্ষের চারদিকে 243 দিনে ঘোরে। তাহলে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করলেও নিজের অক্ষের চারিদিকে খুব আস্তে আস্তে ঘোরে। এই জন্য শুক্র গ্রহের এক দিনের দৈর্ঘ্য 1 বছরের থেকেও বেশি। 1 বছর হয় 225 দিনে পৃথিবীর হিসাবে, আর 1 দিন হয় 243 দিনে। নিজের অক্ষের উপরে অত্যন্ত ধীরে ধীরে কিন্তু শুক্র গ্রহ ঘুরতে থাকে। কোশ্চেন নাম্বার 22, বলো নিচের কোনটি একটা ক্ষার ধাতু? এটা জানার জন্য আমাদের পর্যায় সারণী পড়তে হবে। পর্যায় সারণীতে অনেকগুলো গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন তোমার গ্রুপ 1, যেমন তোমার গ্রুপ 2, তারপরে গ্রুপ তোমার 16, গ্রুপ 17, গ্রুপ 18। এই গ্রুপগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে। তো পর্যায় সারণীর এই গ্রুপগুলোর নাম জানতে হয়, আর ওই গ্রুপগুলোতে কি কি এলিমেন্ট আছে, কি কি তোমার মৌল রয়েছে,
সেগুলোর নামও কিন্তু একটু একটু জানতে হয়, কারণ এগুলো থেকে কিন্তু রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে, মাথায় রাখবে। ঠিক আছে, তো বলো ক্ষার ধাতু প্রথমে কোন গ্রুপে থাকে? পর্যায় সারণীর জন্য ক্ষার ধাতু গ্রুপ 1-এ থাকে। গ্রুপ 1-এ কারা থাকে? হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেনও গ্রুপ 1-এ থাকে, কিন্তু হাইড্রোজেন বাদ দিয়ে বাকি কারা কারা থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা ক্ষার ধাতু। গ্রুপ 2-তে কারা থাকে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি, এরা গ্রুপ 2-তে থাকে। গ্রুপ 16-এ কারা থাকে? অক্সিজেন, সালফার, এরা গ্রুপ 16। ঠিক আছে, তারপরে গ্রুপ 17 তোমার থাকে তোমার হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর গ্রুপ 18-এ নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ক্ষার ধাতু গ্রুপ 1-এ থাকে এবং ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কিন্তু অত্যন্ত প্রতিক্রিয়াশীল একটা ধাতু, মানে প্রচন্ড বাতাসে রেখে দিলে বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, এতটাই সক্রিয় ধাতু। এই জন্য বায়ুর সংস্পর্শে আসলেই কিন্তু জ্বলে ওঠে। তাই একে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে সংরক্ষণ করা হয়। নর্মাল যদি তুমি বায়ুতে রাখো বা জলে রাখো, সাথে সাথে কিন্তু আগুন ধরে যায় বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, সোডিয়াম কিন্তু অত্যন্ত প্রতিক্রিয়াশীল একটা ধাতু। কোশ্চেন নাম্বার 23, নিচের কোনটি উদ্ভিদের প্রাণরস বহনকারী কলা? উদ্ভিদের প্রাণ রস বহনকারী কলা কোনটি? বলো দেখি, প্রাণ রস বহনকারী কলা কোনটি হবে? খাদ্য 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 বহনকারী কলা কোনটা হবে? প্রাণ রস বহনকারী কলা মানে হচ্ছে খাদ্য বহনকারী কলা। কোনটা উদ্ভিদের খাদ্য বহনকারী কলা? সঠিক উত্তর হচ্ছে ফ্লোয়েম। উদ্ভিদের প্রধান প্রাণরস বহনকারী কলা বা খাদ্য বহনকারী কলা হচ্ছে ফ্লোয়েম কলা। ঠিক আছে, পাতা থেকে অন্যান্য অংশে খাদ্য পরিবহন করে। ফ্লোয়েম কলা কি করে? উদ্ভিদের পাতা থেকে অন্যান্য অংশে খাদ্য পরিবহন করে, জাইলেম জল পরিবহন করে এবং খনিজ লবণ পরিবহন করে। কোশ্চেন নাম্বার 24, কোন গ্যাস ফ্রিজের কুল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়? ফ্রিজের মধ্যে জিনিসপত্রকে ঠান্ডা রাখার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? বলো দেখি, ফ্রিজের মধ্যে জিনিসপত্রকে ঠান্ডা রাখতে কোন গ্যাস ব্যবহার করা হয় কুল্যান্ট হিসাবে, ঠান্ডাকারী গ্যাস হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ফ্রিজের মধ্যে জিনিসপত্রকে ঠান্ডা রাখতে আমরা অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করে থাকি। কেন? কারণ অ্যামোনিয়া গ্যাস কি হয়, বায়ুমণ্ডলে দ্রুত মিশে যায় এবং পরিবেশের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর। এরা কি করে? বায়ুমণ্ডলে দ্রুত মিশে যায় এবং তুলনামূলকভাবে পরিবেশের জন্য কম ক্ষতিকর। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 25, বলো মানব দেহের সব থেকে শক্ত হাড় কোনটি? মানুষের দেহে সব থেকে শক্ত হাড় কোনটি?
মানুষের দেহে সব থেকে শক্ত হাড় কোনটি? পাঁজরের হাড়, উরুর হাড়, বাহুর হাড়, মেরুদণ্ডের হাড়। সব থেকে শক্ত হাড় কোনটি? সঠিক উত্তর হচ্ছে উরুর হাড়। মানে আমাদের কোমর থেকে হাঁটুর পর্যন্ত যে হাড়টা রয়েছে, ধরো এটা মানুষ, এটা হচ্ছে তার হাঁটু, এটা হচ্ছে কোমর। তো কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা রয়েছে, যে হাড় কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, ওই হাড়টাকে আমরা বলি উরুর হাড়, বা ওটার নাম দেওয়া হয়েছে ফিমার। এটা মানুষের দেহের সব থেকে, এটা ফিমার বলা হয়, ফিমার। এটা মানুষের দেহের সব থেকে শক্তিশালী এবং দীর্ঘতম হাড়। এটা মানুষের দেহের ওজন বহন করে, পুরো যে ভার সেটাকে বহন করে, ঠিক আছে, এবং সব থেকে বড় হাড়, সব থেকে শক্তিশালী হাড়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 26, শব্দের গতি সব থেকে বেশি কোন মাধ্যমে হয়? শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোন মাধ্যমে? শূন্যস্থানে, বায়ুতে, জলে, নাকি ধাতুতে? শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোন মাধ্যমে? তো শব্দের বেগের যখন আমরা তুলনা করব, ভিন্ন ভিন্ন মাধ্যমে যখন আমরা শব্দের বেগের তুলনা করব, তখন আমরা এরকম ভাবে এটাকে লিখতে পারি যে শব্দের বেগ শব্দের বেগ সব থেকে বেশি হবে তোমার কঠিন, তারপরে হবে তোমার তরল, তারপরে হবে তোমার গ্যাস। সব থেকে বেশি হবে কঠিন মাধ্যমে, তারপরে তরল, আর তারপরে গ্যাস। কঠিন মাধ্যম বলতে বিশেষ করে এখানে, কঠিন মাধ্যম বলতে বিশেষ করে ধাতুকে বোঝাচ্ছে। ধাতব মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়। কঠিন মাধ্যম বলতে ধাতুকে বোঝাচ্ছে। তাহলে শব্দের বেগ সব থেকে বেশি কঠিনে, মানে ধাতুতে, তারপর তরল, তারপরে বায়ু বা গ্যাস। তাহলে মনে রাখবে ধাতু হবে সঠিক উত্তর। তাহলে ধাতুতে সব থেকে বেশি, কারণ ধাতুর অণুগুলি খুব কাছাকাছি অবস্থিত। উদাহরণস্বরূপ লোহার মধ্যে শব্দের গতিবেগ প্রায় 5000 মিটার পার সেকেন্ড, আর সেখানে বায়ুতে কত? বায়ুতে মোটামুটি 332 মিটার পার সেকেন্ড। তাহলে এর থেকে প্রায় 50 গুণ, 50 না, মানে কত হবে 5000, আর এটা 300, মানে 3 × 9, 3 গুণ 3 × 5 15 থেকে 16 গুণ বেশি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 16 গুণ বেশি বায়ুর থেকে ধাতুতে শব্দের বেগ। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 27, বলো নিচের কোন গ্যাস জ্বলতে সাহায্য করে? জ্বলতে সাহায্য করে, ঠিক আছে, নিজে জ্বলে না কিন্তু কোনো কিছু জ্বালাতে সাহায্য করে। সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যদি না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু আগুনে জ্বলবে না। তাহলে অক্সিজেন হচ্ছে জ্বলন প্রক্রিয়ার একটি অপরিহার্য বস্তু, ঠিক আছে। অক্সিজেন না থাকলে কোনো কিছুই কিন্তু জ্বলবে না। কোশ্চেন নাম্বার 28, ওজন মাপার একক কি? বলো, ওজন মাপার একক কি?
সঠিক উত্তর হচ্ছে ওজন মাপার একক হচ্ছে নিউটন। ভর, কিলোগ্রাম হচ্ছে ভর মাপার একক, ভর যেটাকে আমরা এম দিয়ে বলি। আর ওজন, ওজনকে আমরা ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি। ওজন মানে ভর ইন্টু জি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর ইন্টু জি করলে ওটা হচ্ছে বল, নিউটন। ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে ওজন কি? ওজন হচ্ছে মধ্যাকর্ষণজনিত বল। এটা যেহেতু একটা ফোর্স বা বল, ফোর্স, তাই এর একক হচ্ছে নিউটন বা ডাইন এককে প্রকাশ করা হয়, যা ডাব্লু সমান সমান এমজি, যেখানে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তো ফর এক্সাম্পল, কোনো বস্তুর ভর ধরো 1 কিলোগ্রাম, তাহলে ওই বস্তুর ওজন কত? ওজন হচ্ছে এই ভর 1 কিলোগ্রাম, এর সঙ্গে 9.8 গুণ করতে হবে, তাহলে কত হবে? 9.8 নিউটন। তাহলে যার ভর 1 কেজি, তার ওজন হচ্ছে 9.8 নিউটন। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 29, সব থেকে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কোনটি? সব থেকে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। বলো। পেনিসিলিন যারা উত্তর দিচ্ছ, পেনিসিলিন হচ্ছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, প্রথম, যেটা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। অ্যান্টিবায়োটিক তো মূলত ব্যাকটেরিয়ার প্রতিরোধে আমরা ব্যবহার করি, তো পেনিসিলিন হচ্ছে প্রথম আবিষ্কৃত। কিন্তু এখানে কি বলেছে? সব থেকে শক্তিশালী, আবার প্রাকৃতিক, মানে প্রকৃতি থেকে পাওয়া যায়, কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে নয়, প্রকৃতি থেকে পাওয়া যায়। সব থেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যামোক্সিসিলিন। এখানে পেনিসিলিন দেওয়া আছে কিন্তু পেনিসিলিন হবে না, অপশন এ হবে সঠিক উত্তর, অ্যামোক্সিসিলিন। ঠিক আছে? আর পেনিসিলিন যারা উত্তর দিয়েছে, পেনিসিলিন হচ্ছে সব থেকে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। ওকে, নেক্সট কোশ্চেন 30, জলের সর্বোচ্চ ঘনত্ব হয় কোন তাপমাত্রায়? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়? বলো দেখি। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়? সঠিক উত্তর হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। বোঝা গেছে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কারণ এই তাপমাত্রায় অণুগুলো সব থেকে ঘনভাবে সজ্জিত থাকে। আমরা যদি জলের ঘনত্ব তার সাথে একটা উষ্ণতার লেখচিত্র আঁকি, উষ্ণতা, তাহলে আমরা কি দেখব? প্রথমে জলের ঘনত্ব উষ্ণতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, তারপর আবার কমতে থাকে। তো সব থেকে বেশি যে উষ্ণতায় ঘনত্ব হয় সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। ঠিক আছে? তো আজকে তাহলে এই অবধি থাকছে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, পরের ক্লাসে পরের টপিক নিয়ে আলোচনা করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের ইউটিউব ক্লাসে আবার দেখা হবে।